আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। পুলিশের নিকট খবর ও পুলিশের তদন্তের অধিকার। আমলযোগ্য ও আমলের অযোগ্য মামলা বা অআমলযোগ্য মামলার বিষয়ে আলোচনা। এই অধ্যায় চতুর্দশ, অর্থাৎ 14তম অধ্যায়। 14তম অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। আমলযোগ্য মামলার খবর 154 অথবা এজাহার অথবা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, প্রাথমিক তথ্য বিবরণী, এফআইআর। যেটাই বলি সেটাই হবে ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা। এজাহার অথবা আমলযোগ্য অপরাধের খবর বা মামলার খবর অথবা আমলযোগ্য কেসের খবর, ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা। সংজ্ঞা: আমলযোগ্য অপরাধের সংবাদ লিখিতভাবে থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট আসলে তিনি তা লিপিবদ্ধ করবেন এবং সংবাদদাতাকে ইহা পড়ে শোনাবেন এবং এতে সংবাদদাতার স্বাক্ষর করবেন এবং এজাহারের সারমর্ম উক্ত অফিসার কর্তৃক সরকারের নির্ধারিত বিপি ফর্ম লিপিবদ্ধ করবেন। এখানে ফর্ম নং 27, বিপি ফর্ম নং 27 লিপিবদ্ধ করবেন। এজাহার বা আমলযোগ্য অপরাধের খবর: কোন আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় মৌখিকভাবে অথবা লিখিতভাবে আসলে থানার অফিসার ইনচার্জ তা লিপিবদ্ধ করবেন বা অন্য কাউকে দ্বারা লিপিবদ্ধ করাবেন। সংবাদদাতাকে পড়ে শোনাবেন এবং স্বাক্ষর নেবেন। উক্ত সংবাদটি বিপি ফর্ম নং 27 বাংলাদেশ ফর্ম নং 5356 রেজিস্টারে লিপিবদ্ধ করবেন। এই লিপিবদ্ধকৃত সংবাদকেই এজাহার বলে অথবা প্রাথমিক তথ্য বিবরণী বলে বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে। ধারা 154। এজাহার দুই ভাবে দেয়া যায়: এক, লিখিতভাবে ও দুই, মৌখিকভাবে। তাহলে এজাহার দুই ভাবে দেয়া যায়: এক, লিখিতভাবে ও দুই, মৌখিকভাবে। আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় যে কোনো ব্যক্তি খবর দিতে পারেন, অর্থাৎ আমলযোগ্য কোনো অপরাধ যদি সংঘটিত হয়, যার বিরুদ্ধে হয়েছে যে ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা যে সংক্ষুব্ধ ব্যক্তি, তাকে সংবাদ দিতে হবে এমন কোনো কথা নেই। যে জানতে পারবে বা বুঝতে পারবে এমন যে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় খবর দিতে পারেন। এজাহার একবার বাতিল করার পর, একবার লিপিবদ্ধ করার পর তার বাতিল করা যায় না। এজাহারে স্বাক্ষর প্রদানে অস্বীকার করলে 3 মাস পর্যন্ত যে কোনো মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড কিংবা 500 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড হতে পারে। তাহলে সর্বপ্রথম বুঝবো এজাহার। এজাহার কাকে বলে? এজাহার বলতে বোঝায় কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ, কোনো কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ লিখিতভাবে অথবা মৌখিক ভাবে যদি থানায় আসে,
তাহলে থানার অফিসার ইনচার্জ তা লিপিবদ্ধ করবেন। তাহলে আমলযোগ্য অপরাধের সংবাদ যদি থানায় আসে তাহলে কে লিপিবদ্ধ করবেন? থানার অফিসার ইনচার্জ অথবা অন্য কাউকে লিপিবদ্ধ করার জন্য বলবেন। সংবাদদাতাকে ওই আমলযোগ্য অপরাধের বিষয়টি লিপিবদ্ধ করার পর তাকে পড়ে শোনাবেন এবং তাকে স্বাক্ষর দিতে বলবেন। যদি ওই সংবাদটি যদি মৌখিক হয় তাহলে সে স্বাক্ষর দেবে। উক্ত সংবাদটি বিপি ফর্ম নং 27 এবং বাংলাদেশ ফর্ম নং 5356 রেজিস্টারে লিপিবদ্ধ করবেন। একেই এজাহার বলে। তাহলে এজাহার বলতে কি বোঝায়? যদি কোনো ব্যক্তি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ মৌখিকভাবে অথবা লিখিতভাবে থানায় নিয়ে আসেন তাহলে থানার অফিসার ইনচার্জ ওই বিষয়টি লিপিবদ্ধ করবেন অথবা অন্য কাউকে দ্বারা লিপিবদ্ধ করাবেন। ঠিক আছে? এই লিপিবদ্ধ করার পর যদি সংবাদটি মৌখিক হয় তাহলে সংবাদদাতা অবশ্যই স্বাক্ষর করবেন এবং সংবাদদাতাকে ওই বিষয়টি পড়ে শোনানো হবে বা শোনাইতে হবে। অর্থাৎ এই যে বিষয়টি লিপিবদ্ধ করা হয়েছে, ঠিক আছে, এই বিষয়টি সংবাদদাতাকে পড়ে শোনাইতে হবে, শোনানোর পরে তার স্বাক্ষর নিতে হবে এবং এই সংবাদটি বিপি ফর্ম নং 27 এবং বাংলাদেশ ফর্ম নং 5356 রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়। একেই এজাহার বলে। অর্থাৎ আমলযোগ্য অপরাধের সংবাদটি, যে সংবাদটি লিপিবদ্ধ করা হয় বিপি ফর্ম নং 27 বাংলাদেশ ফর্ম নং 5356 রেজিস্টার, এই রেজিস্টারে যে বিষয়টি লিপিবদ্ধ করা হয় তাকেই এজাহার বলে বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে অথবা প্রাথমিক তথ্য বিবরণী বলে অথবা আমলযোগ্য মামলা বলে। ঠিক আছে? স্যার ধারা 154 বলেন। স্যার ওই যে থানায় যদি ওটা মৌখিক ভাবে আসে তাহলে কি পড়াশোনাতে হবে নাকি মৌখিক বা লিখিত যেভাবে আসুক না কেন তাকে পড়াশোনাতে হবে? আপনি যখন লিপিবদ্ধ করবেন, ঠিক আছে, লিপিবদ্ধ করার পর অবশ্যই তাকে শোনাবেন। কারণ উনি বললো যে এটা করিম করছে, রহিম করছে, যদু করছে, মধু করছে, আপনি দিলেন করিম, রহিম, যদু, মধু, অমুক তমুক, আরো 2 4 5 জনকে লাগা দিলেন, তাহলে সেটা হবে না। ঠিক আছে? অবশ্যই আপনি যে বিষয়টি লিপিবদ্ধ করবেন, হোক সেটা মৌখিকভাবে সংবাদ অথবা লিখিতভাবে সংবাদ, লিপিবদ্ধ করার পর তাকে ওটা পড়ে শোনাবেন এবং তাতে স্বাক্ষর নেবেন। স্বাক্ষর নিলে যে আমার স্বাক্ষর আছে, আমি এজাহার দায়ের করছি। ঠিক আছে? তাহলে ওটা তখন তাকে শোনানো হবে, শোনানোর পরে তার স্বাক্ষর নেওয়া হবে। স্বাক্ষর নিলে এই বিষয়টা পাকাপোক্ত হবে। কথা বোঝা গেল? জি স্যার। কথা কি ক্লিয়ার? জি স্যার। স্যার আর একবার তাহলে বলেন। তাহলে এজাহার, এজাহার বলতে কি বোঝায়? এজাহার বলতে বোঝায় যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সংবাদ লিখিতভাবে লেখা যদি কোনো কাগজে নিয়ে আসে অথবা থানায় আসার পর সে যদি থানার অফিসার ইনচার্জ হোক অথবা অফিসার ইনচার্জ যদি অন্য কাউকে লিপিবদ্ধ করার জন্য নির্দেশনা দেয়, তার সামনে যদি সে মৌখিকভাবে আমলযোগ্য অপরাধের সংবাদ যদি নিয়ে আসে, সে যদি বর্ণনা দেয়, তাহলে সেই বর্ণনা অনুযায়ী ওই বিষয়টি লিপিবদ্ধ করতে হবে। লিপিবদ্ধ করার পর ওই বিষয়টি তাকে পড়ে শোনাইতে হবে এবং তার স্বাক্ষর নিতে হবে। আর এই বিষয়টি লিপিবদ্ধ করা হবে বিপি ফর্ম নং 27 বাংলাদেশ ফর্ম নং 5356 রেজিস্টার। আর এই যে রেজিস্টার লিপিবদ্ধ করা হবে একেই এজাহার বলে অথবা প্রাথমিক তথ্য বিবরণী বলে অথবা এফআইআর বলে। ঠিক আছে? ধারা 154 পিআরবি 243 বিধি, পিআরবি 243 বিধি, পিআর 243। রাসেল এই বিষয়টা লিখছেন, আপনি লেখার পর নিচে দিচ্ছেন পুলিশ আইনের 243। ঠিক আছে? 43 বিধি, এটা একটু দেখে নিন। পিআর 243 বিধি। এজাহার হ্যাঁ দুই স্যার, ভাবে। ওটা ভুলে লিখছি। হ্যাঁ, ওটা হবে পুলিশ প্রবিধান, ভুলে হয়ে গেছে পুলিশ আইন। জিনিসটা দেখবেন, এগুলো ভুল হয়, লেখার সময় ভুল হয় অনেক সময়। ঠিক আছে? লক্ষ্য রাখবেন।
তাহলে এজাহার দুই ভাবে দেয়া যায়, মৌখিক দেয়া যায় এবং লিখিত ভাবে দেয়া যায়। যদি কোনো সময় এমসিকিউ আসে এজাহার কয় ভাবে দেয়া যায়, তাহলে অবশ্যই এজাহার দুই ভাবে দেয়া যায়, লিখিত এবং মৌখিক। আর এজাহার একবার থানার অফিসার ইনচার্জ কর্তৃক লিপিবদ্ধ করা হয়, ঠিক আছে, এই এজাহার লিপিবদ্ধ করার পর তা আর বাতিল করা যায় না। এজাহার একটি মূল্যবান দলিল দুইটা কারণে। এজাহার একটি মূল্যবান দলিল দুইটা কারণে। এক, এজাহার দ্বারা সরকারি শক্তি অপরাধের বিরুদ্ধে সক্রিয় ব্যবস্থা নিতে জাগ্রত হয়, অর্থাৎ এজাহার দ্বারা সক্রিয় অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়, ঠিক আছে। এজাহার এজাহার যে দায়ের করা হয় সেই এজাহার দ্বারা অপরাধের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় প্রথমত। আর দ্বিতীয়ত, এজাহার হচ্ছে ঘটনার লিখিত প্রথম বিবরণ, ঘটনার লিখিত প্রথম বিবরণ, যা এজাহারের অস্তিত্ব ঘটনাকে পরবর্তীকালে নতুন ভাবে সাজাবার পথ রুদ্ধ করে দেয়, ঠিক আছে। তাহলে এজাহার যখন লিপিবদ্ধ করা হয়, লিপিবদ্ধ করার পরে ওই এজাহার দ্বারা অপরাধীদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করা যায় প্রথমত। আর দ্বিতীয়ত, এজাহার যখন লিপিবদ্ধ করা হয় তখন এজাহারের অস্তিত্ব ঘটনাকে পরবর্তীকালে নতুন ভাবে সাজানো যায় না, অর্থাৎ এজাহারের যে বিষয়টা থাকে, একটা উদাহরণ দেই। মনে করেন যে করিমের বাড়িতে ডাকাতি হয়েছে, ডাকাতি হওয়ার পর পরের দিন সকালবেলা, মনে করেন রাত 10টায় ডাকাতি হয়েছে, পরের দিন সকালবেলা 8টা 9টা 10টার দিকে করিম থানায় চলে গেছে। থানায় চলে যাওয়ার পর সে বউ নিয়ে চলে গেছে। সে বউ নিয়ে চলে যাওয়ার পর থানার অফিসার ইনচার্জের কাছে বিবরণ দিছে, স্যার আমার বাড়িতে গত রাত্রে 10টার দিকে ডাকাতি হয়েছে, আমি এখন আসছি থানায় এজাহার দায়ের করার জন্য। এখন বিভিন্ন বিষয় বলতে বলতে সে বলতেছে যারা ডাকাতি করছে তাদের ভিতরে একজনের মাথা টাক ছিল, কোনো চুল ছিল না, খাটো ছিল, বেটে ছিল, ঠিক আছে। এইগুলা বলার পরে সে এজাহার দায়ের করে চলে গেছে। চলে যাওয়ার পর বাড়িতে যাওয়ার পরে মনে করেন 2 4 5 দিন 7 দিন পরে তার মনে হয়েছে হে ভুল হয়ে গেল, আমার তো প্রতিবেশী যে যদু মধু ছিল ওদের সাথে তো আমার ঝামেলা ছিল, যেহেতু ডাকাতির ঘটনা ঘটছে আমি তো যদি ওই সময় ওই যদুমধুর নাম তো দেই নাই, এখন এই যদুমধুর নাম যদি দেওয়া যাইতো তাহলে এই জিনিসটা ভালো হইতো। কিন্তু আগে যে এজাহার দায়ের করা হয়েছে সেখানে এই এজাহার দায়ের করার কারণে নতুন করে কাউকে ফাঁসানোর আর সিস্টেম নাই, ঠিক আছে। কারণ সে আগেই বলে ফেলছে যে তার যে বাসায় যে ডাকাতি করছে, তার বাসায় যে ডাকাতি করছে সে লোকটা খাটো ছিল, মাথায় চুল ছিল না, কোনো চুল ছিল না, ঠিক আছে। এখন যদুমধু যাদের কথা সে বলতেছে, এখন যদুমধুর মাথায় চুল আছে, যদুমধু লম্বা চওড়া মোটা সোটা বলিষ্ঠ মানুষ, ঠিক আছে। সেই কারণে তার প্রথম যে বিবরণ সেই বিবরণের সাথে নতুন করে যে বিবরণ, এই বিবরণের ক্ষেত্রে সে তার শত্রুদেরকে ফাঁসানোর কোনো উপায় আর খুঁজে পায় না, ঠিক আছে। তাহলে এজাহার দুইটা কারণে মূল্যবান দলিল। এক, এজাহার দায়ের করার পর ওই এজাহার দ্বারা অপরাধের বিষয়ে ব্যবস্থা নেওয়া যায়। দুই, এজাহারের যে প্রথম যে লিখিত বিবরণ থাকে সেই বিবরণের অস্তিত্বকে পরবর্তীকালে নতুন ভাবে সাজানো যায় না, অর্থাৎ প্রথম যে আপনি বিবরণ দিছেন যে ডাকাতি করছে সে লোকটা খাটো ছিল, মাথায় চুল ছিল না, এখন আপনার বাড়িতে যাওয়ার পর মনে হয়েছে যে আমার প্রতিবেশী যদুমধু ছিল, ওরা তো লম্বা চওড়া, তারপরে মাথায় চুল আছে, ওদের নামটা দেওয়া হয় নাই, এই সুযোগটা নতুন করে আর নাই। কারণ আপনি আপনার একবার এজাহার দায়ের করার পরে, একবার এজাহারের বর্ণনা দেওয়ার পরে নতুন করে আপনি এই বিষয়ে আর বলতে পারেন না, কাউকে ফাঁসানোর চেষ্টা করতে পারবেন না, ঠিক আছে। এই দুইটা কারণে এজাহার একটি মূল্যবান দলিল। বোঝা গেল? কথা বোঝা যায়? বোঝা গেল স্যার। বোঝা গেল স্যার। তাহলে এজাহার কাকে বলে? যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় লিখিতভাবে অথবা মৌখিকভাবে নিয়ে আসেন তাহলে থানার অফিসার ইনচার্জ, এখানে যে কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধের সংবাদ যদি নিয়ে আসে, সেটা হোক মৌখিকভাবে অথবা লিখিতভাবে, তাহলে বিষয়টি থানার অফিসার ইনচার্জ লিপিবদ্ধ করবেন নিজে অথবা অন্য কাউকে লিপিবদ্ধ করার জন্য বলবেন।
এখানে ওই ব্যক্তি লিপিবদ্ধ করার পর ওই সংবাদদাতাকে বিষয়টি পড়ে শোনাবেন, তিনি কি লিপিবদ্ধ করছেন বা কি লিখছেন এই বিষয়টি তাকে দেখাবেন, পড়ে শোনাবেন, ঠিক আছে, এবং তাতে স্বাক্ষর নেবেন। এই যে লেখাটা হবে এটা বাংলাদেশ ফর্ম নং বিপি ফর্ম নং 27, বাংলাদেশ ফর্ম নং 5356 রেজিস্টারে লিপিবদ্ধ করতে হবে। একেই এজাহার বলে বা প্রাথমিক তথ্য বিবরণী বলে। ধারা 154 PRB 243। তাহলে একবার এজাহার লিপিবদ্ধ করার পর তা আর ছিঁড়ে ফেলা যায় না বা বাতিল করা যায় না। এজাহার দুই ভাবে দেওয়া যায়, লিখিত ভাবে এবং মৌখিক ভাবে। এজাহার দুইটা কারণে মূল্যবান দলিল। এজাহার দুইটা কারণে মূল্যবান দলিল। এক, এজাহার দায়ের করার পর অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়। আর এজাহার একবার দায়ের করার পর ওই এজাহার আর নতুন ভাবে সাজানো যায় না। ওই যে ঘটনা থাকে, ঘটনাকে পরবর্তীকালে নতুন ভাবে সাজানোর পথ রুদ্ধ করে দেয়, অর্থাৎ নতুন ভাবে আর সাজানো যায় না। সেটা সংজ্ঞা দ্বারা প্রমাণিত। ঠিক আছে, কথা ক্লিয়ার? জি স্যার। ক্লিয়ার স্যার। এজাহার দিতে গেলে কতগুলা শর্ত আছে। এজাহার দেওয়ার ক্ষেত্রে কতগুলা শর্ত আছে, এই শর্তগুলো অবশ্যই পালন করতে হবে। এক, খবরটি ঘটনার হবে, রটনার নয়। খবরটি ঘটনার হবে, অবশ্যই রটনার নয়। ঘটনা ঘটছে একরকম, রটনা হয়েছে আর এক রকম। গুজব হলে চলবে না, ঠিক আছে। ঘটনাটা মূল ঘটনা হইতে হবে, মূল ঘটনা ছাড়া দেয়া যাবে না। দুই, খবর দিতে হবে অপরাধ সম্পর্কে। খবর দিতে হবে অপরাধ সম্পর্কে। যে ঘটনায় অপরাধ নেই, যে ঘটনায় অপরাধ নেই সে ঘটনা এজাহারের বস্তু হতে পারে না, ঠিক আছে। তাহলে খবর দিতে হবে ঘটনা সম্পর্কে, রটনা সম্পর্কে নয়। এজাহার স্যার এগুলো গুজব কই হলে, লেখা আছে? গুজব হলে চলবে না। বলেন। এগুলো কই লেখা আছে স্যার, পাচ্ছি না তো। তাহলে এজাহার দিতে গেলে কতগুলো শর্ত পালন করতে হবে। তার ভিতরে প্রথম শর্ত হলো এজাহারটি, যে খবরটি হবে, খবরটি হবে ঘটনার, অবশ্যই রটনার নয়। গুজব হলে এজাহার চলবে না, গুজব হলে এজাহার দেয়া চলবে না। খবরটি দিতে হবে অপরাধ সম্পর্কে, খবরটি অপরাধ সম্পর্কে দিতে হবে, ঠিক আছে। যে ঘটনায় অপরাধ নয় সেই ঘটনা এজাহারের বস্তু হতে পারে না। অপরাধটি অবশ্যই আমলযোগ্য হতে হবে। আমলযোগ্য না হলেও অপরাধকে থানায় নেওয়া যায়, থানা সেখানে এজাহার নেয় না, জিডিতে এন্ট্রি করে, অর্থাৎ সাধারণ ডায়েরিতে এন্ট্রি করা হয়। আমলের অযোগ্য অপরাধ ধারা 155-তে, ঠিক আছে, ধারা 155-তে। তাহলে প্রথম কথা হলো অবশ্যই ঘটনা হতে হবে, রটনার নয়। গুজব হলে এজাহার দায়ের করা চলবে না। দুই, খবরটি দিতে হবে অপরাধ সম্পর্কে। যে ঘটনায় অপরাধ নাই সেখানে এজাহার দায়ের করা চলবে না, এজাহারের বস্তু হতে পারে না, সেটা এজাহারের বস্তু হতে পারে না। তিন, অপরাধটি আমলযোগ্য হতে হবে। যদি অপরাধটি শোনার পর, ঠিক আছে, এখন সাধারণ জনগণ যখন অপরাধের বিষয়ে কোনো খবর নিয়ে যায় সে জানে না, বোঝে না, সে জানে না, বোঝে না। একজন এখন গালি দিল, চর দিল, একটা থাপড় দিল, একটা তার গাছের ধরে আম পাইরা নিল, একটা মনে করেন যে মুরগি ধরে খায়া ফেলছে, একটা মুরগি মেরে ফেলছে, ঠিক আছে, এগুলা তো আর মনে করেন যে বড় ধরনের অপরাধ না। এগুলো অপরাধ নিয়ে যদি কেউ যায় তাহলে সেটা আমলযোগ্য অপরাধ হবে না। যেগুলো আমলযোগ্য অপরাধ পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, ঠিক আছে। ফৌজদারি কার্যবিধি আইনে 4-1 উপধারার চ মোতাবেক যে আমলযোগ্য যে অপরাধগুলোর বর্ণনা দেওয়া আছে, আমলযোগ্য অপরাধ, সেই আমলযোগ্য অপরাধ হতে হবে। যে অপরাধীকে পুলিশ অফিসার বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, ঠিক আছে, সেরকম অপরাধী হতে হবে, অপরাধ হতে হবে। আমলযোগ্য না হলেও অপরাধ নেওয়া যাবে, ঠিক আছে, অপরাধটি নেওয়া যাবে, কিন্তু সেটা এজাহার হবে না, জিডিতে এন্ট্রি করতে হবে, জিডিতে এন্ট্রি করতে হবে, ঠিক আছে, ধারা 155-তে। তাহলে ঘটনা হতে হবে, রটনা নয়। গুজব হলে চলবে না।
দুই, খবরটি দিতে হবে অপরাধ সম্পর্কে, যে ঘটনায় অপরাধ নাই সেই ঘটনায় এজাহারের বস্তু হতে পারে না। তিন, অপরাধটি আমলযোগ্য হতে হবে, যদি আমলের অযোগ্য হয় অপরাধটি নেওয়া যাবে, সেক্ষেত্রে এজাহার লিপিবদ্ধ করা যাবে না, জিডিতে নোট দিতে হবে, এন্ট্রি করতে হবে। চার, অপরাধ সম্পর্কে বিস্তৃত বিবরণ দেওয়া সম্ভব না হলে কোনো সমস্যা নাই। অপরাধ সম্পর্কে যদি বিস্তৃত বিবরণ দিতে না পারে তাহলে সম্ভব নাই, ক্ষতি নাই। পাঁচ, খবরটিকে লিপিবদ্ধ করতে হবে, মৌখিকভাবেও যদি দেওয়া হয় তা লিখে নিতে হবে। ঠিক আছে, খবরটি যদি মৌখিক হয়, মৌখিকভাবে খবর দেওয়া হলেও তা লিখে নিতে হবে। সবশেষে ওই লিখিত বিবরণের উপর স্বাক্ষর থাকতে হবে, অর্থাৎ যে ব্যক্তি দেবেন তার স্বাক্ষর থাকতে হবে। এজাহারের মূল্য, এজাহারের মূল্য অনেক সময় প্রশ্ন আসে, অনেক সময় প্রশ্ন হয় এজাহারের সাক্ষ্যগত মূল্য কি। এজাহারকে মৌখিক সাক্ষ্য হিসেবে আদালতে গ্রহণ করা যায় না। এজাহার যে দায়ের করা হয় এই এজাহার আদালতে সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যায় না, হয় না। সাক্ষ্য আইনের 157 এবং 145 ধারার বিধান অনুযায়ী এজাহারকে সংবাদদাতার সাক্ষ্যের সমর্থনে দলিল রূপে ব্যবহার করা যায়। কথা বোঝা গেল? অর্থাৎ 157 ও 145 ধারা সাক্ষ্য আইনের 157 এবং 145 ধারা অনুযায়ী যে সংবাদদাতা এই সংবাদটা থানায় দিয়েছেন, পরবর্তীকালে তিনি যে আদালতে দাঁড়িয়ে সাক্ষ্য দেবেন তার সাক্ষ্যের সমর্থনে এই এজাহার দলিল রূপে ব্যবহার করা যায়। এজাহার মৌলিক সাক্ষ্যরূপে গৃহীতব্য না হলেও এর গুরুত্ব অপরিসীম। ঠিক আছে, এজাহার যদি সাক্ষ্য হিসেবে গ্রহণ না হয় তাও এর গুরুত্ব অপরিসীম। এক, অপরাধ বিষয়ে এজাহারই হচ্ছে আদি দলিল। অপরাধ সম্পর্কে এজাহার আদি দলিল, যে কথা আদিতে বলা হয় তার মূল্য এখানে। অর্থাৎ একবার এজাহার লিপিবদ্ধ করার পর, ওই প্রথমে যে বললাম দ্বিতীয়বার এজাহার দায়ের করার সম্ভব হয় না, নতুন ভাবে ঘটনা সাজানোর আর অবকাশ থাকে না। প্রথম ঘটনা, এজাহারের মূল্য এখানে দুইটি কারণে হবে। একটি, এজাহার দায়ের করার পর নতুন ভাবে ওই ঘটনাকে আর সাজানোর পথ থাকে না, অর্থাৎ সাজানোর পথ রুদ্ধ হয়ে যায়। অর্থাৎ আসামি দেওয়া হয়েছে করিমকে, কিন্তু দেওয়া লাগতো রহিম করিম যদু মধু সহ, অর্থাৎ শত্রু যে আছে অপরাধ করে নাই কিন্তু এদের সহ সাজানোর ইচ্ছা ছিল, এই পথটা আর থাকে না। আর দ্বিতীয় যে কারণটা হচ্ছে, এজাহার হচ্ছে সে দলিল যার ভিত্তিতে পুলিশ সক্রিয় হয়ে ওঠে। অর্থাৎ এজাহার যখন থানায় দায়ের করা হয়, থানার অফিসার ইনচার্জ যখন এটি লিপিবদ্ধ করেন, লিপিবদ্ধ করার পর যখন তদন্ত ভার দেওয়া হয় যে অফিসারের উপর, সে অফিসার এই এজাহারের বিষয়টি নিয়ে সক্রিয় হয়ে ওঠেন। অর্থাৎ এখানে যে এজাহারের অপরাধ আছে, অপরাধের বিষয়টি তদন্ত করেন, আসামি গ্রেপ্তার করেন, বিভিন্ন বিষয় নিয়ে দৌড়ঝাঁপ করেন। ঠিক আছে, এই জন্য এজাহার গুরুত্বপূর্ণ দলিল, এজাহারের সাক্ষ্যগত মূল্য আছে। এজাহারদাতা যদি এমন ব্যক্তি হন যিনি ঘটনা প্রত্যক্ষ করেছেন তাহলে সে এজাহারের বৃহৎ মূল্য বহন করে। ঠিক আছে, এজাহার এজাহারের তৃতীয় মূল্য। প্রথম মূল্য একবার ঘটনা দেওয়ার পর দ্বিতীয়বার ঘটনা সাজানোর পথ রুদ্ধ হয়ে যায়। দ্বিতীয়, এজাহার যে দলিল, এই দলিলের ভিত্তিতে পুলিশ সক্রিয় হয়ে ওঠে। সক্রিয় হয়ে ওঠার কারণ, থানার অফিসার ইনচার্জ যখন এই বিষয়টি তদন্ত দেয় তখন তদন্ত কার্যক্রম চলমান থাকে। ঠিক আছে, অপরাধী গ্রেপ্তার করা হয়, সাক্ষ্য গ্রহণ করা হয়, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করা হয় এবং সর্বশেষ অপরাধী গ্রেপ্তার হলে তাকে আদালতে প্রেরণ করা হয়। তৃতীয় বিষয়, এজাহার আদালতকে ঘটনার প্রথম বিবরণ জানার সুযোগ দেয়। অর্থাৎ এজাহার যখন দায়ের করা হয় এই এজাহারের কপি দ্বারা আদালত ঘটনার প্রথম বিবরণ সম্পর্কে জানতে পারেন এবং পরবর্তীকালে ঘটনা কিভাবে মোড় নিয়েছে তা জানার সুযোগ হয়। এই তিনটি কারণেই এজাহারের সাক্ষ্যগত মূল্য আছে। তাহলে এজাহারের সাক্ষ্যগত মূল্য কি? প্রথম কারণ, অপরাধের বিষয়ে যখন এজাহার লিপিবদ্ধ হয়, এই এজাহার লিপিবদ্ধ হওয়ার পর নতুন করে ঘটনার সাজানো যায় না, এই জন্য এজাহারের মূল্য আছে। দ্বিতীয় ঘটনা, এজাহার যখন লিপিবদ্ধ করা হয় তখন
পুলিশ সক্রিয় হয়ে ওঠে। কিভাবে সক্রিয় হয়ে ওঠে? ঘটনার বিষয় অনুসন্ধান করে, তদন্ত করে, তারপর আসামিকে গ্রেপ্তার করে, সাক্ষী গ্রহণ করে, সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করে, এইগুলা বিষয়ে আদালতে আবার উপস্থাপন করে। এই জন্য এজাহার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অর্থাৎ এজাহার সাক্ষ্যগত মূল্য আছে। আর তৃতীয় বিষয়টি হলো এজাহার যখন লিপিবদ্ধ করা হয়, এজাহার দ্বারা আদালত প্রথম যে ঘটনার বিষয়ে এজাহার বুঝতে সাহায্য করে এবং ঘটনা পরবর্তীকালে কোন দিকে মোড় নেয়, ঠিক আছে, সেটাও জানার সুযোগ থাকে। সেজন্য এজাহারের সাক্ষ্যগত মূল্য আছে। ধারা 154, সাক্ষ্য আইনের 145 আর 157, পিআরবি 243। এজাহার বোঝা যায় না মাথার উপর দেওয়া যায়? কিছু কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছু কিছু বোঝা যাচ্ছে স্যার ভালোভাবে। এজাহার যদি বোঝা না যায় অবশ্যই সংজ্ঞা পড়বেন, সংজ্ঞা, ঠিক আছে, সংজ্ঞাটা পড়বেন, সংজ্ঞাটা মুখস্থ করবেন। ওই আর সংজ্ঞাটাই বিষয়গুলো বুঝতে আছে পারছি না, সব মাথার উপর দিয়ে গেছে স্যার। হ্যাঁ, সংজ্ঞাটা মাথার ভেতরে আছে আর সব উপর দিয়ে গেছে। উপর দিয়ে যাওয়ার কথা, প্রথম তো উপর দিয়ে যাওয়ার কথা। তবে কিছু কিছু বিষয় বলতেছি, এগুলা বিষয় অবশ্যই মনে রাখবেন। যেমন এজাহারের সংজ্ঞা, এজাহার দিতে গেলে কতগুলা শর্ত থাকতে হবে, রটনার নয়, এগুলা বিষয়, ঠিক আছে। এজাহার দুই ভাবে দেয়া যায়, মৌখিক, লিখিত, দুইভাবে দেয়া যায়। এজাহার একবার লিপিবদ্ধ করার পর তা ছিঁড়ে ফেলা যায় না বা বাতিল করা যায় না, ঠিক আছে। পিআরবি 243 বর্গীয় জ, এটা যে কোনো সময় প্রশ্ন হয়, ঠিক আছে। এজাহার একবার লিপিবদ্ধ করার পর তা বাতিল করা যায় কি, ঠিক আছে, এরকম প্রশ্ন দিয়ে 2 মার্কের একটা প্রশ্ন দিয়ে দিল, ছোট্ট একটা প্রশ্ন। পিআরবি 243 জ, বিধি মোতাবেক এজাহার একবার লিপিবদ্ধ করার পর তার ছিঁড়ে ফেলা যায় না বা বাতিল করা যায় না। ফৌজদারি কার্যবিধি আইনের 154, পিআরবি 243 বর্গীয় জ। তাহলে এজাহার গেল, এজাহারের সাক্ষ্যগত মূল্য গেল। এজাহার দুই ভাবে দেয়া যায়। আরো বুঝতে কোনো সমস্যা হয়? না স্যার, না সমস্যা স্যার। নাই। স্যার, ও, ঘটনা হলো যে রাসেল। এজাহার এফআইআর এই সম্পর্কে যদি প্র্যাকটিক্যালি কাজ না করা যায়, তাহলে ওই মাথার উপর দিয়ে যাবে। রাসেল, হ্যাঁ রাকিব, বলো। তোমার চাঁদ মুখখানা মাঝে মাঝে দেখাও, ভিডিও কলে আসে, মেয়ে মানুষের মতো খালি অডিও কলেই থাকো না। ঠিক আছে। এজাহারের বিষয়টা বিশাল, এটা মনে করেন যে পড়েও শেষ করার মতো না, বোঝাও শেষ করার মতো না। তবে অবশ্যই খাওয়া হয়েছে, খাওয়া হলে রেখে ওই দাও যে যাও। 154 আমার মুখ ধারার দাও, যে যে এটা সংজ্ঞাটা, ভালোভাবে রেখে দেন, সংজ্ঞাটা কালকে আবার অবশ্যই খাবো যাও। পড়বেন, রেখে ঠিক দাও, আছে, তাতে নষ্ট হবে না। সংজ্ঞাটা অবশ্যই লাগবে, সংজ্ঞাটা অবশ্যই পড়বেন। তোমার আম্মুর কাছে। এখন স্যার মূলত ঘটনা হলো যে এই যে পিআরবি 243, 44, 45, 46, এর ভিতর তো হাজার হাজার নৈবেত্তিক, হাজার হাজার প্রশ্ন। হুম, আপনার এজাহারের মূল কপি কাকে পাঠাবে, প্রথম কার্বন কপি কাকে দিবে, দ্বিতীয় কার্বন কপি কোথায় যাবে, সাদা কাগজে যে তৃতীয় কপি থাকবে সেটা আবার কোথায় যাবে, এগুলো সম্পর্কে অনেক নৈবেত্তিক।
যাই বলতে থাক পারেন। সব বলে দেন। সবই ইনশাল্লাহ পড়াবো, সবই পড়াবো, টেনশনের কিছু নাই। ঠিক আছে, আমরা হ্যাঁ, ধীরে ধীরে আগাবো। ওই খরগোশের গতিতে আগায় ঘুম দেবো, ঘুমের দরকার নাই। কচ্ছপের গতিতে আগাবো, কিন্তু জাগ না থাকবো। ইনশাল্লাহ। কথা বুঝতে পারছেন? বুঝতে পারছি স্যার। তাহলে এজাহার বলতে কি বোঝায়? কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় মৌখিকভাবে আসলে থানার অফিসার ইনচার্জ তা লিপিবদ্ধ করবেন বা অন্য কাউকে দ্বারা লিপিবদ্ধ করাবেন। সংবাদদাতাকে বিষয়টি পড়ে শোনাবেন এবং স্বাক্ষর নেবেন। উক্ত সংবাদটি বিপি ফর্ম নং 27 বাংলাদেশ ফর্ম নং 5356 রেজিস্টারে লিপিবদ্ধ করবেন। একেই এজাহার বলে। ফৌজদারি কার্যবিধি আইনের 154 পিআরবি 243 বিধি। এজাহার দুই ভাবে দেয়া যায়, লিখিত ভাবে ও মৌখিক ভাবে। আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় যে কোনো ব্যক্তি খবর দিতে পারেন, যে কোনো সময় এমসিকিউ আসতে পারে। আমলযোগ্য অপরাধ সম্পর্কে থানায় কে সংবাদ দেবেন? ক্ষতিগ্রস্ত ব্যক্তি, ক্ষতিগ্রস্ত ব্যক্তির আত্মীয় স্বজন, ক্ষতিগ্রস্ত ব্যক্তির পিতামাতা অথবা যে কোনো ব্যক্তি। তাহলে যে কোনো ব্যক্তি খবর দিতে পারেন। এজাহার একবার লিপিবদ্ধ করার পর তা আর বাতিল করা যায় না বা ছিঁড়ে ফেলা যায় না। এজাহারে যদি কেউ স্বাক্ষর প্রদানে অস্বীকার করে, তাহলে তার শাস্তি হবে 3 মাস পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা 500 টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ড। 3 মাস কারাদণ্ড এবং 500 টাকা অর্থদণ্ড। ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা পিআরবি 243 বিধি। বোঝা গেল? জি জি স্যার। স্যার। এজাহার দিতে গেলে কতগুলা শর্ত পালন করতে হয়। খবরটি রটনার নয়, গুজব হলে চলবে না। খবরটি দিতে হবে অপরাধ সম্পর্কে। যে খবরের মধ্যে অপরাধ নাই, সে বিষয়বস্তু এজাহারের বস্তু হতে পারে না। অপরাধ আমলযোগ্য হতে হবে। আমলের অযোগ্য হলে অপরাধটি জিডিতে নোট দিতে হবে বা এন্ট্রি করতে হবে। অপরাধ সম্পর্কে বিস্তৃত বিবরণ দেওয়া সম্ভব না হলে কোনো ক্ষতি নেই। অর্থাৎ অপরাধ যে হয়েছে, অপরাধের বিষয় যদি বিস্তারিত কেউ বলতে না পারে, সমস্যা নাই। খবরটিকে লিপিবদ্ধ করতে হবে, মৌখিকভাবে দেয়া হলে তা লিখে নিতে হবে। সবশেষে ওই লিখিত বিবরণের উপর স্বাক্ষর থাকতে হবে। অর্থাৎ লিখিত যে বিবরণটি দেবে, সেই বিবরণের উপরে তার স্বাক্ষর থাকতে হবে। ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা। বোঝা গেল? জি স্যার। জি স্যার। স্যার আমি কিচ্ছু বুঝিনি। বোঝে না? রেমা বুঝতে কিছু পারিনি বললেন? স্যার, আমি বুঝতে পারিনি কিছু। এটা বুঝতে পারেন নাই? এজাহারের অভিযোগটা দেবে, এই বিষয়টি অবশ্যই কোনো ঘটনার হতে হবে, আমলযোগ্য কোনো ঘটনার। ঠিক আছে, রটনা রটছে এলাকায়, তো অনেক সময় রটনা রটে। এই রটনার বিষয়ে বা কোনো গুজব সংবাদ বা কোনো মিথ্যা সংবাদ বিষয়ে হবে না। ঠিক আছে, গুজব হলে চলবে না। কিন্তু আরেক জায়গায় বলা আছে, এজাহারের বিষয়টি যদি সত্য মিথ্যা যাই হোক, ওটা দায়ের করা যাবে, অভিযোগটা নেওয়া যাবে। ঠিক আছে, কিন্তু এখানে শর্তের ভিতরে বলা আছে, এজাহার দায়েরের ক্ষেত্রে বা এজাহারের সংবাদের ক্ষেত্রে খবরটি অবশ্যই ঘটনার হতে হবে।
রটনার নয়, গুজব হলে চলবে না, ঠিক আছে? প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত, খবরটি দিতে হবে অপরাধ সম্পর্কে, অর্থাৎ যে অপরাধটি সম্পর্কে ঘটনা, যে অপরাধের যে ঘটনা, এই অপরাধ সম্পর্কে খবরটি দিতে হবে। যে ঘটনায় অপরাধ নাই, ঠিক আছে, এমন একটা ঘটনা বললো যে ঘটনার ভিতরে কোনো অপ- অপরাধের নাম গন্ধ নাই, তাহলে সেটা এজাহারের বস্তু হতে পারে না। এজাহার হতে গেলে আমলযোগ্য অপরাধ হতে হবে। 3 নাম্বার শর্ত, আমলযোগ্য অপরাধ হতে হবে। আমলযোগ্য না হলেও অপরাধ সম্পর্কে জিডিতে নোট দিতে হবে। অর্থাৎ দেখা গেল কোনো ব্যক্তি অপরাধের সংবাদ নিয়ে থানায় গেছে, এখন যাওয়ার পর থানার ওসি বিবরণ শোনার পর মনে করতেছে ঘটনাটা আমলযোগ্য না, আমলের অযোগ্য। যখনই সংবাদটি আমলের অযোগ্য হবে, তখন ওই বিষয়টি জিডিতে নোট দিতে হবে, জিডিতে নোট দিতে হবে। 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত, অপরাধের যদি বিস্তারিত বিবরণ বা বিস্তৃত বিবরণ দেওয়া সম্ভব না হয়, তাতে কোনো ক্ষতি নেই, ঠিক আছে? অপরাধের যে বিস্তৃত বিবরণ দেওয়া লাগবে, বিস্তারিত শোনা লাগবে, বিস্তারিত জানা লাগবে, তার বলা লাগবে, এটাও কোনো বিষয় না, এটা সংক্ষিপ্ত হলেও হবে, তবে মূল বিষয়টা অবশ্যই থাকতে হবে। খবরটিকে লিপিবদ্ধ করতে হবে, খবরটি লিপিবদ্ধ করতে হবে এবং তাকে মৌখিকভাবে যদি খবর দেওয়া হয় সেক্ষেত্রে তা লিখে নিতে হবে, ঠিক আছে? 5 নাম্বার। 6 নাম্বার, সবশেষে ওই লিখিত বিবরণের উপর সংবাদদাতার স্বাক্ষর থাকতে হবে। অবশ্যই যিনি মৌখিক সংবাদ নিয়ে আসবেন আমলযোগ্য অপরাধ সম্পর্কে, সেটা মৌখিক হলে লিখে নিতে হবে, লিখে নিয়ে তাতে ওই সংবাদদাতার স্বাক্ষর নিতে হবে। কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার? জি স্যার। শর্তগুলো বুঝতে কোনো ঝামেলা আছে আর? বুঝতে পারছি স্যার আমি। রিমা, আর কোনো সমস্যা আছে? না স্যার। এজাহারের যে মূল সংজ্ঞাটা আছে, সংজ্ঞাটা মুখস্থ করবা। আর ভিতরে 2-4টা জিনিস আছে, লিখিত ভাবে দেওয়া যায়, মৌখিক ভাবে দেওয়া যায়। এজাহার একবার লিপিবদ্ধ করার পর তার ছিঁড়ে ফেলা যায় না। এজাহার সম্পর্কে যে কোনো ব্যক্তি, আমলযোগ্য অপরাধ সম্পর্কে যে কোনো ব্যক্তি খবর দিতে পারেন, ঠিক আছে? আর এজাহারের যে মূল্য বললাম, এজাহারের সাক্ষ্যগত মূল্য, এজাহার এজাহার 3টি কারণে এর সাক্ষ্যগত মূল্য আছে। প্রথম কারণ হলো অপরাধ বিষয়ে এজাহার যখন দাখিল করা হয়, যখন এজাহার লেখা হয়, ঠিক আছে, এই যে ঘটনাটা দেয়া হয়, এই ঘটনা নতুন ভাবে সাজানোর আর অবকাশ থাকে না। অর্থাৎ একবার এজাহার দায়ের করার পর তার যদি মনে হয় যে আমার শত্রু ছিল, ওর নামটাও ঢোকানো দরকার ছিল, তাহলে ও ক্ষতিগ্রস্ত হতো বা দৌড়ের উপরে থাকতো, এরকম কিছু যদি মনে হয়, ওই একবার যে এজাহার দায়ের করা হয়েছে, দ্বিতীয়বার আর ওই এজাহার নতুন করে সাজানোর পথ থাকে না। এই কারণে এজাহারের সাক্ষ্যগত মূল্য আছে। আর দ্বিতীয় কারণ হলো, এজাহারটা যখন লিপিবদ্ধ করা হয় তখন পুলিশ অফিসার ওই এজাহারের বিষয়টি নিয়ে সক্রিয় হয়ে ওঠে। কারণ ওই এজাহারটা যখন কোনো অফিসারকে এন্ডোজ করা হয়, তিনি ওই অপরাধ সম্পর্কে ওই এলাকায় গিয়ে খবর নেন, অনুসন্ধান করেন, তদন্ত করেন, আসামিকে গ্রেপ্তার করেন। অপরাধীদের গ্রেপ্তার করার পর কোর্টে প্রেরণ করা হয়, সেই সাথে ওইখানে যারা সাক্ষী থাকে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়। এই জন্যই বলা হয়েছে এজাহার যখন দাখিল করা হয় বা এজাহার যখন করা হয়, ওই এজাহারের ভিত্তিতে পুলিশ সক্রিয় হয়ে ওঠে। এই জন্য এজাহারের সাক্ষ্যগত মূল্য আছে। আর একটা বিষয় বলা হয়েছে, এজাহার আদালতকে ঘটনার প্রথম বিবরণ সম্পর্কে জানার সুযোগ দেয়। অর্থাৎ এজাহার যে লিপিবদ্ধ করা হয়েছে এই বিষয়টি সম্পর্কে আদালত জানতে পারে, বুঝতে পারে, প্রথম ঘটনা কি ঘটছিল সে বিষয়টা জানতে পারে, এবং পরবর্তীকালে ঘটনা কোন দিকে মোড় নিচ্ছে, ঠিক আছে? অর্থাৎ দেখা গেল ঘটনা ঘটছে একরকম, এজাহার দিছে একরকম, ঘটনা ঘটার পরে অনুসন্ধান তদন্ত যখন এগুলা হয়েছে, যখন প্রতিবেদন জমা করা হয়েছে, দাখিল করা হয়েছে,
দাখিল করার পর ঘটনা কোন দিকে মোড় নিছে তা জানার সুযোগ আদালতের থাকে। এই জন্য এজাহারের সাক্ষ্যগত মূল্য আছে। তাহলে তিনটি কারণে এজাহারের সাক্ষ্যগত মূল্য আছে। প্রথম কারণ, একবার এজাহার দেওয়ার পর নতুন করে এজাহার সাজানোর আর কোনো পথ থাকে না, অর্থাৎ সাজানোর পথ নষ্ট হয়ে যায়। দ্বিতীয়ত, এজাহার দাখিল করার পর পুলিশ অফিসার সক্রিয় হয়ে ওঠে, কারণ ওই এজাহারটার বিষয়ে যে আসামি থাকে, অপরাধী থাকে, তাদের ধরার জন্য, গ্রেপ্তার করার জন্য, অনুসন্ধান করার জন্য, তদন্ত করার জন্য, ঠিক আছে, সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করার জন্য পুলিশ অফিসার সক্রিয় হয়ে ওঠে। আর 3 নম্বর যে বিষয়টি থাকে, এজাহারটা যখন একবার দাখিল করা হয়, এই এজাহারের বিষয়টি আদালতকে ঘটনার প্রথম বিবরণ সম্পর্কে জানার সুযোগ দেয় এবং পরবর্তীকালে, অর্থাৎ তদন্ত, অনুসন্ধান, তদন্ত করার পর ঘটনা কোন দিকে মোড় নেয় তা জানার সুযোগ করে দেয়। এই জন্য এজাহারের সাক্ষ্যগত মূল্য আছে। ধারা 154, সাক্ষ্য আইনের 157 এবং 45 ধারা 145। কথা বোঝা গেল? স্যার দ্বিতীয়টা বুঝি নাই, যে এজাহার হইতেছে যে দলিল, পুলিশ কেন সক্রিয় হয়ে ওঠে এটা বুঝি নাই, এটা একটু আবার বলেন স্যার। হ্যাঁ, দ্বিতীয়টা যে এজাহারের সাক্ষ্যগত মূল্য, এটা দ্বিতীয়টা একটু ভালো করে একটু আবার বলেন স্যার প্লিজ। দ্বিতীয় শর্ত বোঝেন না এজাহারের মূল্য? না স্যার, দ্বিতীয় শর্তটা আবার একটু বলেন। যখন এজাহারটা থানায় দাখিল করা হয়, অর্থাৎ যখন আমলযোগ্য অপরাধের সংবাদ থানায় লিপিবদ্ধ হয়, এটা তো এজাহার একটা তখন দলিল হয়, ঠিক আছে। এজাহারটা যখন লেখা হয় তখন এই এজাহারটা বা অপরাধটা বা মামলা বা কেস, ঠিক আছে, যখন দেখা যায় কোনো সাব ইন্সপেক্টরকে ইন্ডোজ করা হয়, ইন্ডোজ করা হয় না, একজন অফিসারকে তো দেওয়া হয় যে আপনি বিষয়টি তদন্ত করুন, বলে না থানার ওসি। হ্যাঁ হ্যাঁ। এটা যখন বলে তখন ওই সাব ইন্সপেক্টর কি করে, তার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে যায়। যাওয়ার পরে ঘটনার সম্পর্কে জানে, অপরাধীদের সম্পর্কে জানে, এখানে পক্ষ দুই পক্ষ যারাই থাকে তাদের কথাবার্তা শুনে, এখানে যারা দেখছে, যারা ইয়া করছে তাদের কথা শুনে। যদি কাউকে সন্দেহ হয় তাহলে তাকে গ্রেপ্তারও করতে পারে। আবার এখানে সাক্ষী যারা থাকে তাদের সাক্ষ্য গ্রহণ করে, ঠিক আছে। তাহলে এই বিষয়টা সক্রিয় হয়ে উঠলো না পুলিশ অফিসার? হ্যাঁ 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 স্যার। এই বিষয়টাই বলা হয়েছে, যখন এজাহার দাখিল করা হয়, যখন আমলযোগ্য, যখন এজাহার করা হয়, লিপিবদ্ধ করা হয়, ঠিক আছে, লিপিবদ্ধ করার পর পুলিশ অফিসার সক্রিয় হয়ে ওঠে, ওই অপরাধটি সম্পর্কে সক্রিয় হয়ে ওঠে, ওই বিষয়টা সম্পর্কে অনুসন্ধান করে, তদন্ত করে, আসামি গ্রেপ্তার করে, সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ করার পর ওটা কোর্ট পর্যন্ত প্রেরণ করে, ঠিক আছে। তাহলে এখানে তো পুলিশ অফিসার সক্রিয় হয়ে উঠলো না? এটাই বলা হ্যাঁ হচ্ছে। স্যার। এই কারণ এজাহারের সাক্ষ্যগত মূল্য আছে, ঠিক আছে। এই হলো একটা কারণ। আর একটা কারণ হলো, এজাহার আদালতকে ঘটনার প্রথম বিবরণ সম্পর্কে, এজাহারই তো ঘটনার প্রথম বিবরণ, এজাহারটাই প্রথম বিবরণ না, অন্য কোনো তো বিবরণ নাই। যখন এজাহারই প্রথম লিপিবদ্ধ করা হয় তখন ওই এজাহারটা যখন আদালতে যায় তখন আদালত ওই ঘটনার প্রথম বিবরণ সম্পর্কে বুঝতে পারে। আর ঘটনার যখন অনুসন্ধান করা হয়, তদন্ত করা হয়, তখন ঘটনা তো অন্যদিকে মোড়ও নিতে পারে, সেটা কোন দিকে মোড় নেয় সে বিষয়টিও আদালত বুঝতে পারে। এই জন্য এজাহারের সাক্ষ্যগত মূল্য আছে। ধারা 154, সাক্ষ্য আইনের 145 ও 157। কথা ক্লিয়ার? ক্লিয়ার স্যার। আর বুঝতে কোনো সমস্যা? না স্যার। হ্যাঁ। একজন কনস্টেবল কি এজাহার গ্রহণ করতে পারেন? এই বিষয়ে যদি কোনো সময় প্রশ্ন হয় তাহলে পিআরবি 243-6, পিআরবি 243-6 বিধি মোতাবেক কনস্টেবল থানার দায়িত্বে থাকিলে তিনি আমলযোগ্য অপরাধের লিখিত সংবাদ গ্রহণ করতে পারেন। ঘটনা অবশ্যই বুঝবেন। যদি কনস্টেবল থানার দায়িত্বে থাকেন, যদি কনস্টেবল থানার দায়িত্বে থাকেন
তাহলে কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ অবশ্যই লিখিতভাবে, ঠিক আছে, অবশ্যই লিখিতভাবে আসলে সেই সংবাদটি তিনি গ্রহণ করতে পারেন এবং সংবাদদাতার স্বাক্ষর গ্রহণ করবেন। এই যে সংবাদটি আসবে, এই সংবাদের সারসংক্ষেপ অর্থাৎ মূল বিষয়গুলো জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রকৃত ঘটনা জানাবেন। যদি কোনো আমলযোগ্য অপরাধের সংবাদ এইরূপ কনস্টেবলের নিকট মৌখিকভাবে দেয়া হয়, তাহলে একইভাবে তিনি সারসংক্ষেপ জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করবেন এবং এই মর্মে একটি নোট দিয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট উপস্থাপন করবেন। অর্থাৎ ঘটনা একই। যদি লিখিতভাবে দেওয়া হয় তাহলে তিনি সেই লিখিত আমলযোগ্য অপরাধের সংবাদটি গ্রহণ করবেন। গ্রহণ করার পর সংবাদদাতার স্বাক্ষর নেবেন। ওই লিখিত যে বিষয়টি থাকবে, ওই লিখিত যে ঘটনা থাকবে, ঘটনার সারসংক্ষেপ বা মূল বিষয়টি জেনারেল ডায়েরিতে নোট দেবেন এবং থানার অফিসার ইনচার্জ যদি আসে তাহলে তাকে প্রকৃত ঘটনা জানাবেন। আর যদি অপরাধের সংবাদটি মৌখিকভাবে দেওয়া হয়, তাহলে মৌখিকভাবে দেওয়া হলে তিনি সারসংক্ষেপ ওই জিডিতেই নোট করবেন। নোট করার পর থানার অফিসার ইনচার্জের নিকট উপস্থাপন করবেন। সংবাদটি যদি ঘৃণ্য অপরাধের ঘটনা সম্পর্কিত হয়, তাহলে সার্কেলের সহকারী পুলিশ সুপারের নিকট সাথে সাথে সার্কেল সহকারী পুলিশ সুপারের নিকট সংবাদ পাঠাইবেন এবং কেসের ঘটনা যদি ডাকাতি, খুন ইত্যাদির হয়, তাহলে আসামিকে সাথে সাথে গ্রেপ্তারের প্রয়োজন হলে গ্রেপ্তারের বিষয়ে সমস্ত পদক্ষেপ গ্রহণ করবেন। পিআর 243-এর 6 বিধি। তাহলে কনস্টেবলের নিকট যদি কনস্টেবলকে এজাহার গ্রহণ করতে পারেন, অবশ্যই পারেন। কিভাবে পারেন? কনস্টেবল স্টেশনের দায়িত্বে থাকলে বা থানার যদি দায়িত্বে থাকে, তাহলে যদি লিখিতভাবে আসে তাহলে তিনি সেটা গ্রহণ করবেন এবং সংবাদদাতাকে স্বাক্ষর করতে বলবেন। আর যদি মৌখিকভাবে আসে তাহলে সারসংক্ষেপ বিষয়টি জিডিতে নোট দেবেন। লিখিতভাবে আসলেও সারসংক্ষেপ বিষয়টি জিডিতে নোট দিতে হবে এবং থানার অফিসার ইনচার্জকে জানাইতে হবে। আর যদি অপরাধটি যদি গুরুতর প্রকৃতির হয় বা ঘৃণ্য প্রকৃতির হয় অথবা খুন বা ডাকাতির যদি হয়, তাহলে সহকারী সার্কেল যিনি থাকবেন সার্কেলে দায়িত্বে, তাকে বিষয়টি সাথে সাথে জানাইতে হবে। এবং আসামি যদি গ্রেপ্তারের প্রয়োজন হয়, তাহলে তিনি আসামি গ্রেপ্তারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা বা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। ফৌজদারি কার্যবিধি আইনের 154 ধারা, পিআর 243 বিধি। তাহলে কনস্টেবল কি এজাহার গ্রহণ করতে পারেন? অবশ্যই পারবে। পিআরবি 243 বিধি। কথা কি ক্লিয়ার? ক্লিয়ার স্যার? বুঝতে কোনো সমস্যা হয়? না স্যার, সমস্যা নাই। স্যার একটা প্রশ্ন, বলেন। কনস্টেবল কি এজাহার লিপিবদ্ধ করতে পারে? এজাহার স্বতন্ত্র কোনো সাক্ষ্য নয়। কি জন্য এজাহার স্বতন্ত্র সাক্ষ্য নয়? এজাহার কোনো স্বতন্ত্র সাক্ষ্য নয়, কারণ নিজেই কোনো অভিযোগ প্রমাণ করতে পারে না। অর্থাৎ এজাহার দ্বারা কোনো অভিযোগ প্রমাণ করা যায় না। মূল কথা হলো এটা। এই কারণে এজাহার স্বতন্ত্র সাক্ষ্য নয়। সংবাদদাতার বিবৃতিকে সমর্থনের জন্য, অর্থাৎ যে সংবাদদাতা এজাহারের বিষয়টি বা আমলযোগ্য অপরাধের বিষয়টি
যে সংবাদদাতা সংবাদ দেন সেই সংবাদদাতার বিবৃতিকে সমর্থনের জন্য এবং আসামি পক্ষ কর্তৃক তার বিবৃতির অসঙ্গতি বের করার জন্য ইহা প্রয়োজন। অর্থাৎ দেখা গেল সংবাদদাতা সংবাদ দিল একরকম, কোর্টে যায় আর এক রকম বলতেছে। এখন মনে করেন যে এইদিকে বলতেছে রহিম করিম যদু মধু মনে করেন যে অমুক জায়গায় ডাকাতি করছে, এখন ওইখানে যা বলতেছে রহিম করিম সুজন, তারপরে মনে করেন রকি আরো 2 4 5 জনের নাম বলে যে ওরা সবাই মিলে ডাকাতি করতেছে। তাহলে তো দুইটা বিষয়, প্রথম যে এজাহারের বিষয় আর এখানে যে আদালতে যে উপস্থাপিত বিষয়, দুইটা বিষয়ের ভিতরে তো অসঙ্গতি দেখা দিল। অর্থাৎ মূল ঘটনা তো অন্যদিকে মোড় নিল। ঠিক আছে, এই জন্য এজাহারটা স্বতন্ত্র সাক্ষ্য নয়, কিন্তু সংবাদদাতার বিবৃতিকে সমর্থনের জন্য এবং আসামি পক্ষ কর্তৃক তার বিবৃতির অসঙ্গতি বের করার জন্য ইহা প্রয়োজন। ঠিক আছে, এজাহারকে জি স্যার। স্বতন্ত্র, এই জন্য এজাহারকে স্বতন্ত্র সাক্ষ্য বলা যায় না, কারণ এজাহার দ্বারা কোনো অপরাধীকে গ্রেপ্তার করা যায় না বা অপরাধ প্রমাণ করা যায় না। এজাহার দ্বারা অপরাধীকে গ্রেপ্তার করা যায়, কিন্তু এজাহারের বিষয়ের উপরে অপরাধীকে গ্রেপ্তার করা যায় কিন্তু অপরাধ প্রমাণ করা যায় না। এজাহার যখন স্বতন্ত্র সাক্ষ্য হয়, ঠিক আছে, প্রথমে পড়লাম এজাহার কিন্তু স্বতন্ত্র সাক্ষ্য নয়, কিন্তু এই এজাহারই আবার যখন স্বতন্ত্র সাক্ষ্য হয়, দুটা বিষয় কিরকম হলো? সাংঘর্ষিক হয়ে গেল স্যার দুইটা বিষয়। প্রথম বিষয়টা পড়লাম এজাহার স্বতন্ত্র সাক্ষ্য নয়, কারণ এজাহার দ্বারা অভিযোগ প্রমাণ করা যায় না, এটা সংবাদদাতার বিবৃতিকে সমর্থনের জন্য ব্যবহার করা হয়, অথবা বিরোধী পক্ষ সংবাদদাতার যে বিবৃতি আছে সেই বিবৃতির অসঙ্গতি বের করার জন্য এই এজাহার প্রয়োজন। ঠিক আছে, আবার বলছে এজাহার যখন স্বতন্ত্র সাক্ষ্য হয়, এজাহারকারী ব্যক্তি অর্থাৎ সংবাদদাতা ব্যক্তি যদি এজাহার দায়ের করার পর মারা যান, তাহলে এজাহার স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। অর্থাৎ কোনো সংবাদদাতা যদি সংবাদ দেওয়ার পর অথবা এজাহার লিপিবদ্ধ করার পর ওই সংবাদদাতা বা এজাহারকারী ব্যক্তি যদি মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে তার যে সংবাদ, এই সংবাদ এজাহার স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য অথবা ব্যবহার করা যায়। কিন্তু ওই এজাহারকে মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গ্রহণ করা যায়। ঠিক আছে, মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গ্রহণ করা যায়। এজাহার দায়ের করার পর যদি কোনো ব্যক্তি নিখোঁজ হন অথবা মারা যান, এই মর্মে যদি কোর্ট নিশ্চিত নয়, তাহলে তার দায়েরকৃত এজাহার স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, অর্থাৎ কোনো ব্যক্তি এজাহার দায়ের করার পর যদি মারা যায় অথবা হারিয়ে যায়, এই বিষয়ে আদালত নিশ্চিত হইতে হবে। আদালত যদি নিশ্চিত না হয়, তাহলে ওই এজাহার স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। সংবাদদাতা জীবিত থাকলে এজাহারকে স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে বিবেচনা করা যায় না, শুধুমাত্র সমর্থন অনুসারে ব্যবহৃত হতে পারে। কিন্তু আদালতে আসার পূর্বেই যদি ওই ব্যক্তি মারা যান, তাহলে এজাহার সাক্ষ্য আইনের 32-1 ধারার মধ্যে মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গ্রহণযোগ্য। এই জন্য এজাহার স্বতন্ত্র সাক্ষ্য হয়। কথা বোঝা গেল? বোঝা গেল স্যার। আমার একটা প্রশ্ন আছে, বলেন। যেমন আমি এজাহার দাখিল করলাম, আমি মারা গেলাম, আমার পক্ষ বা আমার প্রতিনিধিত্বমূলক যারা আছে তারা কি এই এজাহারের সাক্ষ্য হিসাবে এজাহার চালাইতে পারবে? এখানে আপনি যখন এজাহার দায়ের করবেন, এজাহার দায়ের করার পর যদি আপনি মারা যান, ঠিক আছে, আপনি তো আর এই বিষয়ে কোর্টে হাজির হতে পারবেন না, কোর্টকে কিছু বলতেও পারবেন না। কথা বুঝতে পারছেন? জি স্যার। যখন আপনি কোর্টকে এই বিষয়ে কিছু বলতে পারবেন না বা নতুন করে কোনো জবানবন্দিও দিতে পারবেন না, কোনো সাক্ষীও দিতে পারবেন না, ঠিক আছে, বা কথাই বলতে পারবেন না, আপনি তো মারা গেছেন,
তখন অটো এই এজাহারটাই স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে গণ্য হবে। আদালত এটা স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে নিয়ে নেবে। ঠিক আছে, জি স্যার। কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। সেই জন্যই আদালত আগে নিশ্চিত হবে যে রাসেল এজাহার দায়ের করছে, রাসেলকে খুঁজে পাওয়া যাইতেছে না, অথবা রাসেল যে মারা গেছে, এই বিষয়টা আগে নিশ্চিত হতে হবে। আদালত যতক্ষণ পর্যন্ত এই বিষয়টা নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত এজাহার স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য হবে না। এজাহার আপনি দাখিল করছেন, আপনি যদি বেঁচে থাকেন, আপনার দাখিল করা এই এজাহার বা আপনার দায়ের করা এই এজাহার পরবর্তীকালে আপনার বিবৃতির সমর্থনের জন্য, ঠিক আছে, ব্যবহার করা যাবে। আপনি বিবৃতি এজাহারে দিচ্ছেন একরকম, পরবর্তীতে দিচ্ছেন আরেক রকম, তাহলে বিবৃতি দুই রকম হলো না? সেই ক্ষেত্রে এই এজাহারটা ব্যবহার করা যায়। এটা যে কেউ বুঝতে পারে যে আপনি এজাহার দায়ের করলেন আরেক রকম, আর এখানে আদালতে হাজির হয়ে বলতেছেন আরেক রকম। এই সমর্থনের জন্য এই বিবৃতির সমর্থনের জন্য এজাহার ব্যবহার করা যায়, সমর্থনের জন্য ব্যবহার করা যায়। তাছাড়া এজাহার দাখিলকারী যদি ব্যক্তি মারা যায়, তাহলে সাক্ষ্য আইনের 32-এর 1 ধারা মতে মৃত্যুকালীন ঘোষণা হিসেবে এই এজাহারকে গ্রহণ করা যায়। তাহলে সাক্ষ্য আইনের 32-এর 1 ধারা, তাহলে এজাহার যখন স্বতন্ত্র সাক্ষ্য নয়, এজাহার কখন স্বতন্ত্র সাক্ষ্য নয়? এজাহার কোনো স্বতন্ত্র সাক্ষ্য নয়, কারণ ইহা নিজেই কোনো অভিযোগ প্রমাণ করতে পারে না। এজাহার নিজেই কোনো অভিযোগ প্রমাণ করতে পারে না। একটা অভিযোগ প্রমাণ করার জন্য সাক্ষ্য প্রমাণের প্রয়োজন হয়, ঠিক আছে? সাক্ষ্য প্রমাণ ছাড়া কোনো অভিযোগকে প্রমাণ করা যায় না। সেই ক্ষেত্রে এজাহার যেহেতু সাক্ষ্য প্রমাণ না, সেহেতু এজাহার কোনো স্বতন্ত্র সাক্ষ্য নয়। এজাহার শুধু সংবাদদাতার বা এজাহারকারী ব্যক্তির বা এজাহার যে দায়ের করে তার বিবৃতির সমর্থনের জন্য, অথবা অপর পক্ষ যে থাকবে, আসামি পক্ষ যে থাকবে, তার বিবৃতির অসঙ্গতি বের করার জন্য ইহা প্রয়োজন, ঠিক আছে? আর এজাহার যখন স্বতন্ত্র স্বাক্ষর হয়, এজাহারকারী, মোট কথা যে ব্যক্তি এজাহার দায়ের করেন, সেই ব্যক্তি এজাহার দায়ের করার পর যদি মারা যান, তাহলে সেই ব্যক্তির দায়েরকারী এজাহারকে মৃত্যুকালীন ঘোষণা হিসেবে গণ্য করা যায়, এবং এই মৃত্যুকালীন ঘোষণার সাক্ষ্য আইনের 32-এর 1 উপধারা অনুসারে গণ্য করা যায় বিধায় এজাহার একটি স্বতন্ত্র সাক্ষ্য হিসেবে গ্রহণযোগ্য। সাক্ষ্য আইনের 32-এর 1 উপধারা। কথা কি ক্লিয়ার, বোঝা গেল? জি স্যার। জি স্যার।